নমস্কার, আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর শতকরা কোষে দেখি 11। তার আগে বলবো, আমি এই ধরনের ভিডিও বানাই যাতে তোমরা ঘরে বসি তোমাদের অঙ্ক বুঝে নিতে সুবিধা হয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। তা চলুন শুরু করা যাক। শতকরা এই চ্যাপ্টার আমি 11 দাগে অনুশীলন আমি দুটো পার্টে করাবো, পার্ট 1 পার্ট বি এ, এবং বেশ সমস্ত কিছু এবং প্রায় অঙ্কই কোষে দেখায়, কোষে তোমাদেরকে বোঝাবো। তাহলে শতকরা কী জিনিসটা তোমরা আগেই জানো, যে শতকরা বলতে 100-র মধ্যে যখন আমি কোনো কিছু বার করি তখন শতকরা কথাটা আসে, তাই তো? তাহলে শতকরা কথাটা কখন আসে? যখন আমরা 100-র মধ্যে বার করি। 100-র মধ্যে বার করলেই শতকরা জিনিসটা আসে। তা শতকরা চিহ্নটা কি? এই শতকরা চিহ্নটা হচ্ছে এটা হচ্ছে শতকরা চিহ্ন, আর ইংরেজিতে বলে এটাকে পার্সেন্টেজ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শতকরা চিহ্ন, তোমরা জানো 5 থেকে এগুলো করে আসছো, তাই ডিটেলসে আমি ব্যাপারটা বোঝাচ্ছি না। তো এইটুকুন বুঝে রাখো যে 100-র মধ্যে বার করতে গেলে তখন আমরা শতকরা এই পার্সেন্টেজ কথাটা নিয়ে আসি, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা কি বলছে? বলছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচা করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তাহলে 50 টাকার 12%, 50 টাকার একটা এর কথা আছে। হ্যাঁ, এটা কি? কোষে দেখি 11 একের ব্যাগেট। তাহলে কি বলছে যে 50 টাকা আছে, 50 টাকার 12% পেন কিনতে খরচা করলাম। তাহলে টাকার একটা এর কথা পাচ্ছ, 50 টাকার 12%, তার মানে 50 টাকার একটা এর কথা পেলে কি করতে হয়? গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে 50 টাকার 12% মানে 50 গুণিত 12%, ঠিক আছে? তাহলে 50 টাকার 12% মানে হলো 50 গুণিত 12%। এত টাকাই পেন কিনতে খরচা হচ্ছে, কারণ এই যে টাকার এই শেষে একটা এর কথা এলে তখন গুণ হয় পরের সঙ্গে সঙ্গে। তাহলে পেন কিনতে কত খরচা হচ্ছে? অতএব পেন কিনতে খরচা হয় কত? 50 টাকার 12% মানে 50 গুণিত 12%। হ্যাঁ, এত টাকা। এবার মনে রাখো পার্সেন্টেজ মানে এটা শতকরা চিহ্ন। এই শতকরা যদি তুলতে চাই তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, আর শতকরা চিহ্ন নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এটা মনে রাখবে, বাস। আর কিছু তোমাদের বিশেষ মনে রাখার দরকার নাই। তাহলে 12%টাকে তুলতে গেলে পার্সেন্টেজ চিহ্নটাকে যদি তুলতে যাই তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আর পার্সেন্টেজ নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে পেন কিনতে খরচা হয় কত? 50 গুণিত 12%, মানে 50 গুণিত 12/100, এত টাকা। এবার উপর নিচে কাটাকাটি করো, 0 0 5 দুগুণে 10, 6 দুগুণে 12 টাকা, তাহলে 6 টাকা। এগুলো শর্ট কোশ্চেন টাইপের আসে, ঠিক আছে? এই হলো। পরেরটা কি আছে দেখো, বলছে বিদেশ থেকে দুয়েরটা আর কি, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসাব করি। তাহলে 3 লাখ টাকার 120% কর দিচ্ছে, তাহলে কত কর দিচ্ছে? তাহলে কর দেয় কত কর দিচ্ছে? বলছে 3 লাখ টাকার কটা শূন্য না, 3-এর গায়ে হচ্ছে 5টা শূন্য, তাহলে 3-এর গায়ে 4, 5টা শূন্য, এত টাকার 120%, মানে এত টাকা গুণিত 120/100। যেহেতু 120% পার্সেন্টেজটাকে তুললে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে বুঝতে পারছো কি বলছি? তো 3 লাখ টাকার 120% দিচ্ছে, মানে 3 লাখ গুণিত 120%, আর পার্সেন্টেজটাকে তুললে 100 দিয়ে ভাগ, তাহলে এত টাকা কর দেয়, এত টাকা। এবার কাটাকাটি করো, এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 3 12 36, 36-এর গায়ে 1 2 3 4টে শূন্য, এত টাকা কর দিচ্ছে। দেখো দশক শতক হাজার অযুত 3,60,000 টাকা কর দিচ্ছে। তাহলে এবার বলছে কর দেওয়ার পর মেশিনটির দাম কত। তাহলে মেশিনটি বিদেশে দাম হচ্ছে 3 লাখ টাকা, আর কর দিচ্ছে 3,60,000 টাকা। তাহলে কর আর মেশিন দাম যোগ করতে হবে,
তাহলে তাহলে অতএব কর দেওয়ার পর মেশিনের দাম কত হবে না 3 লাখের সঙ্গে 3,60,000 যোগ, তাহলে কত হচ্ছে 3-এর সঙ্গে 3,60,000 যোগ করলে 6,60,000 এত টাকা। তাহলে কর দেওয়ার পর মেশিনের দাম হলো 6,60,000 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে 2-এরটা। এবার কি বলছে 3-এর দাগে 1-এরটা বলছে হিসাব করে মানগুলো, এরকম শর্ট কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন এগুলো আসে যে 80 টাকার 15% কত হবে মান। তাহলে 80 টাকার মানে একটা 80 টাকার মানে একটা এর আছে, তার মানে 80কে 15% দিয়ে গুণ আর পার্সেন্টেজটাকে তুললে 100 দিয়ে ভাগ, তাই তো? তাহলে 3-এর দাগের 1-এরটা কি বলছে, 3-এর দাগের 1-এরটা 80 টাকার কত পার্সেন্ট 15%, 80 টাকার 15%। তাহলে 80 টাকার মানে একটা এর আছে, তাহলে গুণ 15%, পার্সেন্টেজটাকে যদি মানে এটা শতকরা চিহ্ন বলে পার্সেন্টেজ, ইংরেজি বলে পার্সেন্টেজ, বাংলায় বলে শতকরা চিহ্ন, সেটা যদি তুলতে যাই আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এই যে ভাগ করে দিলাম, এত টাকা। এবার কাটাকাটি করো, 0 কেটে গেল, 3-5 15, 5-2 10, 4-2 8, 3-4 12 টাকা। বুঝতে পারলে? পরে অঙ্ক যাওয়া যাক, পরে অঙ্কটা কি বলছে দেখা যাক। আচ্ছা, আমি একটা করে বাদ দিচ্ছি। বলছে বলছে 37.8 মিটারের 110%, 37.8 মিটারের 110%। তাহলে 37.8 মিটারের 110%। তাহলে 3-এরটা কি বলছে 37.8 মিটারের 110%। তাহলে 37.8 মিটারের একটা এর আছে, তাহলে কি করবো 37.8কে 110 দিয়ে গুণ করবো, আর যেহেতু শতকরা চিহ্ন আছে সেটাকে যদি তুলতে যাই 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তারপর দেখো এই 0 কেটে গেল। হ্যাঁ, এবার কি করব না 0 দিয়ে ভাগ করা সবচেয়ে সুবিধা, কারণ একটার পর দশমিক চলে যায়, তাই তো? তাহলে ধরো কি হবে, ধরো এটা 37.8 আছে, এটা যেমন আছে তেমন থাক, আর এইখানে যেটা 11 ছিল সেটা 1.1 হয়ে যাবে। হ্যাঁ, এবারে এটাকে এটা দিয়ে গুণ করব। তাহলে প্রথম দশমিক ছাড়া গুণ করো, 378কে 11 দিয়ে গুণ, তাহলে 378 গুণ 378, এই যে 8-কে 8, 7-কে 7, 3-কে 3, এখানে হেরা কাটা হয়। এবার 8-কে 8, 7-কে 7, 3-কে 3 জানো তোমরা। এবার যোগ করো, 8, 8-এর সাথে 15 হাতে থাকে 1, 3-এর সাথে 10 থাকে 11 থাকে 1, 3-কে 4, তাহলে কত হলো 4158। দেখো এবার দশমিকটা বসাবো, এইখানেও একটা পদ দশমিক, এখানেও একটা পদ দশমিক, তাহলে গুণ করলে কটা পদ দশমিক হবে, দুটো সংখ্যার পর 1 2, দশমিকটা এখানে বসে যাবে, এত মিটার। এগুলো শর্ট কোশ্চেন আছে, এই শর্ট কোশ্চেনের মতনই করবো আমরা। ঠিক আছে, তাহলে প্রথম দশমিক ছাড়া গুণ করে নিলাম, তারপর দেখলাম এইখানে একটা পদ দশমিক আছে, এখানে একটা পদ দশমিক, তাহলে গুণ ফলে দুটোর পদ দশমিক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এবার দেখো কোনটা করা যায়। এবার দেখো এই ধরো 4 দাগে অঙ্কগুলো করাচ্ছি, ওগুলো 2-3 দাগে করছি না, ধরো 4 দাগে একটা অঙ্ক দিচ্ছি, 4 দাগে 2-একটা দেবো। বলছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত, 85 গ্রামটা শতকরা 17 কিলোগ্রামের কত। তাহলে এখানে একটা গ্রাম আছে আর একটা কিলোগ্রাম আছে, তাহলে প্রথম কিলোগ্রামটাকে আমি গ্রামে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে 17, এই 4 দাগে 1-একটা প্রথম, তাহলে যে দুটো একই এককে নিয়ে যেতে হবে, একটা গ্রাম একটা কিলোগ্রামে থাকলে হবে না, তাহলে 17 গ্রাম সমান কত গ্রাম দেখি, 4 দাগে 2-একটা 17 কিলোগ্রাম,
এটা সমান কত গ্রাম হবে? কিলোগ্রাম থেকে গ্রাম যেতে গেলে কি করতে হয় না, কিলো কিলো হেক্টর ডেকাগ্রাম, কিলো হেক্টর ডেকাগ্রাম। তাহলে ক ঘর হচ্ছে? 1 2 3, 3 ঘর। যেহেতু 3 ঘর যাচ্ছি, কিলো তারপর হেক্টর তারপর ডেকাগ্রাম, তাহলে কটা হচ্ছে? 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে যেহেতু 3 ঘর পর হচ্ছে, তাই 1-এর গায়ে 3টে শূন্য দিয়ে গুণ, এত গ্রাম। তার মানে হলো 17,000 গ্রাম। ঠিক আছে, এবার কি করব দেখো। তাহলে দুটি গ্রাম হয়ে গেল। একটা 85 গ্রামটা 17 কিলোগ্রামে শতকরা কত? তাহলে কি 17,000 গ্রামের মধ্যে 85 গ্রাম। হ্যাঁ, তার মানে কি করব, এই 85 গ্রামকে আমি 17,000 গ্রাম দিয়ে ভাগ করব, এবং যেহেতু শতকরা বলেছে তাই 100 দিয়ে গুণ করব। কি বলেছে বুঝতে পারছো? কারণ 17,000 কিলোগ্রামের মধ্যে 25 গ্রাম, তাহলে 1 গ্রামের মধ্যে কত আর 100-র মধ্যে কত? শতকরা বার করতে গেলে আমাকে 100-র মধ্যে বার করতে হবে, তাই তো? তাহলে এখানে এম করে লেখো, বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে বলছি। আর এটা যেহেতু পরীক্ষায় খাতায় 1 নম্বর আসে, সেজন্য তোমরা ডাইরেক্ট করার চেষ্টা করবে। আমি যেহেতু তোমাদেরকে বোঝানোর জন্য ওই নিয়মেই দেখাচ্ছি। দেখো, 17,000 গ্রামের মধ্যে 85 গ্রাম, ঠিক আছে? তাহলে 1 গ্রামের মধ্যে কত? 1 গ্রামের মধ্যে হচ্ছে 85/17,000 গ্রাম, এটা জানো তোমরা ঐকিক নিয়মে। এবার শতকরা বলেছে, শতকরা মানে আমি বলেছি কি 100-র মধ্যে বার করতে হয়। তাহলে 100 গ্রামের মধ্যে কত সেটা বার, তাহলে 85 গুণিত 100/17,000, এত গ্রাম। এই 0 0 কেটে গেল, 5 17 85, তার মানে ওপরে কি হলো? ওপরে 5 আর নিচে এই একটা শূন্য আছে, একটা শূন্য, তার পাশে এই 17-এর মানে 1 আছে, তাহলে 5/10 এত %। 100-র মধ্যে বার করলে লিখতে হয়, এই শতকরা চিহ্নটা বসিয়ে দিতে হয়। তাহলে কত হলো? 5কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে একটা শূন্য দিয়ে ভাগ করা মানে একটার পর দশমিক হয়ে যাবে, তার মানে কি হবে? 0.5%, 0.5%। ঠিক আছে, এইটা তোমরা পরীক্ষা খাতায় কি করবে, যে 85/17,000 ইন্টু 100, একেবারে ডাইরেক্ট করে উত্তরটা বার করে দেবে। হ্যাঁ, কারণ 1 নম্বরে বেশি আসে না। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে 85 গ্রামটা 17,000 কিলোগ্রামের 17 কিলোগ্রামের মধ্যে কত? 17 কিলোগ্রামকে আমি প্রথম গ্রামে প্রকাশ করে নিয়েছি, কারণ একটা গ্রাম আর অপরটা কিলোগ্রামে দিয়েছে, তাই দুটো একই এককে নিয়ে যেতে হবে। দুটো একই এককে নিয়ে গেলাম। তারপর কি করলাম, যে 17,000 গ্রামের মধ্যে 85 গ্রাম, 1 গ্রামের মধ্যে কত, আর শতকরা বলেছে তাই 100 গ্রামের মধ্যে কত, কাটাকাটি করে এটা এসছে 0.5%। উত্তরটা একবার দেখে নাও। 4 দাগে 2-এরটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে 11, কোষে দেখি 11, কোষে দেখি 11। 4 দাগে 2-এরটা কোথায় গেল? এই যে 4 দাগে 2-এরটা 0.5, ঠিক আছে? 5 শতকরা চিহ্ন দায় নেই, তাহলে 100-র মধ্যে বার করেছি যেহেতু শতকরা চিহ্ন দিতে হবে। তা অথবা তোমরা লিখতে পারো 0.5%, এটা লিখতে 0.5%, অথবা শতকরা 0.5, এটাও লিখতে পারো, যে কোনো একটা। শতকরা 0.5% অথবা শতকরা 0.5, ঠিক আছে? ওকে, তাহলে পরে অঙ্ক যাওয়া যাক। এগুলো সব একই অঙ্ক। আমি 5-এর দাগে একটা বলে দিচ্ছি। 5-এর দাগে ছকটা 3টে ছক, একটা শতকরা, একটা ভগ্নাংশ, একটা দশমিক, এরকম দিয়েছে। মনে রাখবে, শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ শতকরা চিহ্নটা যদি তুলতে চাই তো আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, আর সেই 100 দিয়ে ভাগ করার পর 100 দিয়ে ভাগ যদি আমি করে ফেলি, সেটা হয়ে যায় দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে প্রথম শতকরাকে 100 দিয়ে ভাগ করলেই যেটা যদি কাটাকাটি করার পর যেটা হবে সেটা ভগ্নাংশ হবে। এবার ভগ্নাংশকেও যদি ভাগ করে দিই তখন আমরা দশমিক ভগ্নাংশ পাবো। তাহলে 3টে ঘর দিয়েছে। তাহলে আমি 2-এরটা করে দিলেই বুঝতে পারবে। শতকরা থেকে ভগ্নাংশ আসতে গেলে 100 দিয়ে ভাগ করার পর যেটা হবে সেটা দশমিক ভগ্নাংশ। আবার মনে করে দেখো, যে ভগ্নাংশ যদি দেয়, শতকরা নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ, ঠিক উল্টোটা। ভগ্নাংশ থেকে
শতকরায় নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ, দুটো করে দিচ্ছি তোমাকে, তাহলেই বুঝতে পেরে যাবে। তাহলে শতকরা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তিনটে ঘর করতে হবে। প্রথম হচ্ছে শতকরা, তারপর ভগ্নাংশ, তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, দুটো অঙ্ক আমি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমটা দিয়েছে 22×1/3, এটা দিচ্ছে 22×1/3, আর এটা হচ্ছে 2×1/3। বাকিগুলো তোমরা ঘরে করে নেবে। এই যে 22×1/3, আর এখানে ভগ্নাংশ ঘরে দিয়েছে 2×1/3। ঠিক আছে, তাহলে দেখো শতকরা থেকে ভগ্নাংশ নিয়ে গেছে, তাহলে কী করতে বলেছি, 100 দিয়ে ভাগ। তাহলে প্রথম 22×1/3, এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে কি করব, এটার সঙ্গে এটা গুণ, উপরটা যোগ। তাহলে এটা কি হবে, 3/2 সঙ্গে 66, আর একে 67/3, এটা 67/3। ঠিক আছে, এবার এটাকে যদি আমি কি করব, এটাকে ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে শতকরাটাকে যদি শতকরা চিহ্ন তুলে দিই, তাহলে কি করতে হয়, একশো দিয়ে ভাগ, তাই তো। তাহলে 100 দিয়ে ভাগ মানে নিচে গুণিত, নিচে 100, 100 দিয়ে ভাগ মানে তো নিচে 100 গুণ, তাই তো। 67, এটা হলো 67/3, সেটাকে ভগ্নাংশে যদি প্রকাশ করি, এটা ভগ্নাংশে প্রকাশ করতে গেলে শতকরা যদি চিহ্ন যেহেতু তুলে দিয়েছি, তাই 100 দিয়ে ভাগ হয়েছে, তাহলে নিচে 100 বসে দিয়েছি। তাহলে এটা কি হলো, 67/100, 100 বলছি, 67/3, 300। এবার এটাকে আমি যদি 67কে 300 দিয়ে ভাগ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এক কাজ করো, প্রথম আমি 67কে 3 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 67কে 3 দিয়ে ভাগ করি, তারপর 3 দিয়ে ভাগ করার পর তাকে আরও দুটো শূন্য যেহেতু আছে, আরও দুটো পর দশমিকটা সরিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। 67কে আমি 300 দিয়ে ভাগ করলেই তো দশমিক ভগ্নাংশে পাবো, তাই তো। আমার শতকরাটাকে ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে, শতকরা চিহ্নটা তুলে দিলেই 100 দিয়ে ভাগ করে দিয়েছি, বা সেটা ভগ্নাংশ হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমাকে 67কে 300 দিয়ে ভাগ করতে হবে। আমি বলছি কি, 67কে 300 দিয়ে ভাগ করা দরকার নাই, 67কে শুধু 3 দিয়ে ভাগ করো। হ্যাঁ, তাহলেই 300 দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো 67কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 দুগুণে 6, 7টা নামলো, 3 দুগুণে 6। ঠিক আছে, আবার একটা নামলো। হ্যাঁ, এবার কি হবে, দশমিক খাইয়ে 0, 3 3কে 9, আবার দশমিক খাইয়ে 0, 3 3কে 9, আবার 1। এরকম করে এই ভাগটা কোনোদিন শেষ হবে না, তোমার খাতা পেন শেষ হয়ে যাবে, এই 3 খেতে খেতেই রয়ে যাবে। হ্যাঁ, 3 হতে হতেই রয়ে যাবে। তাহলে আমি আর ভাগ করছি না, 67কে 3 দিয়ে ভাগ করলে 26.33 হয়েছে। ঠিক আছে, কারণ এই ভাগ কোনোদিন শেষ হবে না, 3 3 3 3 হয়ে যাবে। আমি দুটো 3 নিয়েই ছেড়ে দিলাম। এবার যেহেতু দেখো 300 দিয়ে ভাগ ছিল, মানে আরও দুটো শূন্য দিয়ে ভাগ ছিল, যেহেতু আরও দুটো শূন্য দিয়ে ভাগ ছিল, তাহলে দশমিকটা আরও দুটো ঘর সরে আসবে এইদিকে, বাঁ দিক দিয়ে আরও দুটো ঘর সরে আসবে। আমি শুধু 3 দিয়ে ভাগ করেছিলাম, 3 দিয়ে ভাগ করে এটা হয়েছে, কিন্তু আমাকে তো 300 দিয়ে ভাগ ছিল, মানে আরও দুটো শূন্য দিয়ে ভাগ ছিল, যেহেতু আরও দুটো শূন্য দিয়ে ভাগ, দশমিকটা আরও বাঁ দিকে দু ঘর সরে আসবে। তাহলে দেখতে পাচ্ছ আমি 300 দিয়ে ভাগ করলাম না, 3 দিয়ে ভাগ করি কীভাবে, 300 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে দশমিক কী হবে, এটা 0.2633। ওকে, এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়েছে। এবার এটা ভগ্নাংশ দিয়েছে, ভগ্নাংশ থেকে আমাকে শতকরায় নিয়ে যেতে হবে। তাহলে এটা কি হলো, 3 দুগুণে 6, এটা সমান 7/3। এটা যদি মিশ্র ভগ্নাংশ নিয়ে যাই, ঠিক আছে। এবার একে শতকরায় নিয়ে গেলে কি করব, 100 দিয়ে গুণ, শতকরায় নিয়ে গেলে 100 দিয়ে গুণ। ভগ্নাংশে নিয়ে গেলে, যে শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে গেলে যেমন 100 দিয়ে ভাগ, তেমনি ভগ্নাংশ থেকে শতকরায় নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে এটা কি হলো, 700/3। ঠিক আছে, তাহলে এবার 700কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 700কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6,
তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, তাহলে 1 হলো। ঠিক আছে, 1 হলো। আমি এটা এইভাবে এখানে রেখে দিচ্ছি কি 233 পূর্ণ 1/3। ঠিক আছে, ভগ্নাংশ থেকে শতকরায় নিয়ে আসতে গেলে 100 দিয়ে ভাগ, ভগ্নাংশ থেকে শতকরায় নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ, এটা মনে রাখবে। আর শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, এরপর দেখো এবার কি করব, এটাকে তো আমাকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হবে, মানে দশমিক নিয়ে আসতে হবে, তাহলে ভাগটা আরও কন্টিনিউ করতে হবে। তাহলে আমাকে একটা দশমিক খাইয়ে আবার 0 করলাম, হ্যাঁ, নিয়ে 3 তিরিকে 9 হলো, আবার 1 হলো, আবার 3 তিরিকে 9 হলো। ঠিক আছে, আবার 1 হলো। তাহলে আর ভাগ করবো না, এই দুটো দশমিক দুঘরই নিলাম, কারণ এই ভাগ কোনো দিন শেষ হবে না, হতেই যাবে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে ভাগ করার পর না, এটাকে ভাগ করবো কেন, এটাকে ভাগ করে এটা হয়ে গেল। এবার 7কে 3 দিয়ে ভাগ করার পর তো দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো। হ্যাঁ, সাতকে 3 দিয়ে ভাগ করি তো দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো। ঠিক আছে, তাহলে 7কে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, বিয়োগ করে 1 হলো, দশমিক খাইয়ে 0 বসাও, 3 তিরিকে 9, বিয়োগ করে 1 হলো, দশমিকের জন্য আবার 0, 3 তিরিকে 9, আবার 1 হলো। এরকম করে হতেই থাকবে, কোনোদিন ভাগ শেষ হবে না। হ্যাঁ, খাতা পেন শেষ হয়ে গেলেও ভাগ শেষ হবে না। তাহলে আমি কি করব, তাহলে 7কে 3 দিয়ে ভাগ করে কত হলো 2.33, তাহলে এইখানে 2.33 বসিয়ে দিলাম। ঠিক আছে, কি বুঝতে পারলে, ভগ্নাংশ থেকে শতকরায় নিতে গেলে 100 দিয়ে গুণ, শতকরা থেকে ভগ্নাংশ নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ, আর এটা ভাগ করলেই তো দশমিক পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই অঙ্কগুলো বুঝতে পারলে হবে। এবার দেখো 6 দাগগুলো করছি। বলছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাত আছে, জলের মোট পরিমাণের হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে। তাহলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাতটা কত, হাইড্রোজেন অক্সিজেন, তাহলে হাইড্রোজেন অনুপাত অক্সিজেন কত, 2:1। তাহলে এইখানে হাইড্রোজেনের ভাগার কত আছে, এইখান থেকে অনুপাত থেকে আমি হাইড্রোজেনের ভাগার বা করব আর অক্সিজেনের ভাগার বা করব। তাহলে হাইড্রোজেনের ভাগার কত, হাইড্রোজেনের তাহলে হাইড্রোজেনের ভাগার কত হবে না, হাইড্রোজেন কত আছে 2/2 যুক্ত 1, মোট তো ভাগ তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে 2 যুক্ত 1 মানে 3, তাহলে হাইড্রোজেনের ভাগার হচ্ছে 2/3। আর অক্সিজেনের ভাগার কত, অক্সিজেনের ভাগার, অক্সিজেন কত 1 মোট ভাগটা হচ্ছে 2 যুক্ত 1 মানে 3, তাহলে অক্সিজেনের ভাগার হচ্ছে 1/3। তাহলে হাইড্রোজেনের ভাগার হলো সমান 2/3, অক্সিজেনের ভাগার হলো 1/3। এবার এটাকে কি করব, বলেছে শতকরা কত, শতকরা আনতে গেলে কি করেছি, শতকরা নিয়ে আসতে গেলেই বলেছি 100 দিয়ে গুণ, আর শতকরা তুলতে গেলে 100 দিয়ে ভাগ। বাস এই কথাটা মনে রাখলে অঙ্কগুলো কত সোজা হচ্ছে। আমাকে বলেছে শতকরা কত ভাগ আছে, তাহলে হাইড্রোজেনের শতকরা ভাগ কত না, শতকরা আনতে গেলে কি 100 দিয়ে গুণ, এই তো হয়ে গেল। তার 200/3, তোমার কত কি এটা করলে হবে, কত হবে 66, 200কে 3 দিয়ে ভাগ করে এখানে রাফে, এটা রাফ করছি। তাহলে 200কে 3 দিয়ে ভাগ, 3 × 6 = 18, 3 × 6 = 18, 2টা হলো, তার মানে কত হলো 66 পূর্ণ 2/3। এত হাইড্রোজেনের শতকরা ভাগ 66 পূর্ণ 2/3। আমি যদি বলতাম হাইড্রোজেনের শতকরার কথা যদি এখানে না লিখতাম, তাহলে এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিতাম। ঠিক আছে, কি বলেছি, যেহেতু এখানে শতকরা লিখে ফেলেছি, তাহলে এখানে আর পার্সেন্টেজ চিহ্নটা দেওয়ার দরকার নাই।
তাহলে তখন লিখতে পারতে হাইড্রোজেনের ভাগ 66.23%। যেহেতু এখানে শতকরা কথা লিখেছি, এখানে আর পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার দরকার নেই। তাহলে হাইড্রোজেনের শতকরা ভাগ হয়ে গেল, অক্সিজেন বার করবো। অতএব অক্সিজেনের শতকরা ভাগ কত? 1/3 গুণিত 100, মানে 100/3। এবার 100কে 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তার কত হলো? 33.1/3। যেহেতু এখানে শতকরা কথা লিখেছি, এখানে আর পার্সেন্টেজ লিখলাম। ঠিক আছে, তাহলে কি করেছি বুঝতে পেরে গেল। অঙ্কটা একবার দেখে নাও। ঠিক আছে, অঙ্কটা দেখতে পাচ্ছ। তাহলে হাইড্রোজেনের ভাগার বার করেছি আর অক্সিজেনের ভাগার বার করেছি, নিয়ে শতকরা যেহেতু বার করতে গেলে আমি 100 দিয়ে গুণ করে দিয়েছি, বাস, আর কিছু না। এরপর পরে অঙ্কটা দেখো। পরে অঙ্কটা বলছে কি বলছে? বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করি। ঠিক আছে, এই অঙ্কটা আমি দুটো নিয়মে করাবো, একটা হচ্ছে ঐকিক নিয়মে আর একটা হচ্ছে ত্রৈরাক্ষিক নিয়মে। তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে পরীক্ষা দেয়। ঠিক আছে, দুটোই আমি দেখাচ্ছি। তাহলে আগে কত কারখানায় 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। তাহলে কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটা দেখো, যদি গাণিতিক ভাষায় আমি আগের অঙ্কগুলো আমি গাণিতিক ভাষায় সমস্যাটা লিখিনি, এইগুলো তো সব তো অঙ্কের ভাষায় দিয়ে আছে, সেইগুলো আমাকে গাণিতিক ভাষায় যদি লিখতাম, এগুলো যেহেতু শর্ট কোশ্চেন, সেগুলো গাণিতিক ভাষায় পরীক্ষা খাতা লেখার দরকার নাই। এবার যেহেতু বড় কোশ্চেনের উত্তরে পড়ছি আমি, 4 নম্বর, এগুলো 4 নম্বর অঙ্ক আসে, 4 নম্বর করে আসে কিংবা 3 নম্বর আসে, তাই এগুলো গাণিতিক ভাষায় পরীক্ষাটা লিখতে হবে। যে গাণিতিক ভাষার সমস্যাটি হলো, অঙ্কের ভাষা থেকে গাণিতিক ভাষা লিখতে হবে, তারপর সমাধানটা করতে হবে। তাহলে গাণিতিক ভাষার সমস্যাটা লিখতে গেলে আমি ত্রৈরাক্ষিক নিয়মে কি শিখেছিলাম, যে আগে দেখতে হবে কার মধ্যে সম্পর্কটা আছে। এখানে দেখো, মোট বোতল সংখ্যা সঙ্গে কার সম্পর্ক, যে বোতল বৃদ্ধি, কত বোতল বৃদ্ধি, তাই তো। 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। তাহলে ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাকে শতকরা কত বৃদ্ধি চেয়েছে, বৃদ্ধি, তার মানে বোতল আগে উৎপাদিত বোতল আর উৎপাদন বৃদ্ধি। হ্যাঁ, মোট আগে উৎপাদিত বোতল আর উৎপাদন বৃদ্ধি, এদের মধ্যে সম্পর্কটা আছে। তাহলে গাণিতিক ভাষা যদি আমি অঙ্কটা লিখতে চাই 7-এরটা, তাহলে কি লিখবো? 7-এরটা যদি আমি গাণিতিক ভাষা লিখতে চাই, যে গাণিতিক ভাষায় আগে উৎপাদিত মোট বোতল এর সঙ্গে কার সম্পর্ক আছে না, এর সঙ্গে সম্পর্ক আছে উৎপাদন বৃদ্ধি, এর মধ্যে সম্পর্কটা আছে। আগে উৎপাদিত মোট বোতল আর তার সঙ্গে উৎপাদন বৃদ্ধি। তাহলে আগে 1500টি বোতল তৈরি হতো, ঠিক আছে, এখন কত বৃদ্ধি পেয়েছে না 1695টা এখন তৈরি হচ্ছে। তাহলে বৃদ্ধিটা হচ্ছে 1695 বিযুক্ত 1500, মানে কত 195। তাহলে ওইটা উৎপাদন বৃদ্ধি, তাই তো। 1695 থেকে 1500 বিয়োগ, সেটা উৎপাদন বৃদ্ধি। আমাকে বার করতে বলেছে শতকরা মানে আমাকে বার করতে হবে 100-র মধ্যে কতগুলো বোতল উৎপাদন বৃদ্ধি হয়েছে। কি বলেছে বুঝতে পারছো? বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। শতকরা মানে আমি বলেছি 100-র মধ্যে বার করতে হয়, তাহলে 100-র মধ্যে কত বৃদ্ধি পেয়েছে সেটা বার করবো। তাহলে আমি অঙ্কটা 2 নিয়মে করব, একটা হচ্ছে ঐকিক নিয়ম,
তারপর হচ্ছে তৈরাসিক নিয়ম। তাহলে প্রথম আমি ঐকিক নিয়মে করছি। ঐকিক নিয়মে কি না কি লিখতে হয় যে 1500টি বোতল লিখতে হবে। দেখো 1500টি উৎপাদনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 195টি। বেশি কিছু লেখার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য। 1500টি উৎপাদনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 195টি, তাই তো? তাহলে একটির মধ্যে আরো কম বৃদ্ধি পেত, তাহলে কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে ভাগ মানে 195কে 1500 দিয়ে ভাগ, এতটি। তাহলে আমাকে বার করতে বলেছে 100-র মধ্যে, তাহলে 100টি বোতলের মধ্যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত, 195 গুণিত 100/1500, এতটি। ঠিক আছে, এবার কি করব, কাটাকাটি করব। এই দুটো শূন্য কেটে গেল। তাহলে 195কে আমাকে 15 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে 195কে 15 দিয়ে কোথায় ভাগ করে বলো তো? এইখানে ভাগটা এখানে করে দাও। তাহলে 195কে 15 দিয়ে ভাগ, 15 1 কে 15, 4, 5টা নামলো, 3 15 45। তাহলে কত হলো, 45। ঠিক আছে, তাহলে 45%, তাহলে 45%। তাহলে কি লিখব উত্তরটা? অতএব উৎপাদন বৃদ্ধি পেয়েছে 45%। অথবা তোমরা লিখতে পারতে শতকরা 45। ঠিক আছে, এটা লিখতে পারতে। তাহলে আমি কি করলাম, তাহলে আগে উৎপাদিত মোট বোতল আর উৎপাদন বৃদ্ধি, এর মধ্যেই সম্পর্কটা আছে। হ্যাঁ, তাহলে আগে 1500টা বোতল তৈরি হতো, তাহলে এখন উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত না, এখন উৎপাদন হচ্ছে 1695। তাহলে 1695 থেকে 1500 বাদ দিলে হয় 195, তাহলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে 195টা। তাহলে আমাকে শতকরা বার করতে হবে, শতকরা মানে 100-র মধ্যে কত বৃদ্ধি পেয়েছে বার করতে হবে। তাহলে দেখো, তাহলে 150টি উৎপাদনের মধ্যে 150টি উৎপাদনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 195টি। আগে যদি 150টি উৎপাদন হতো, তার মধ্যে বৃদ্ধি পেয়েছে কত, 195টি। তাহলে একটি উৎপাদনের মধ্যে বৃদ্ধি পেয়েছে কত, যেহেতু একটির মধ্যে কম বৃদ্ধি পাবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে 195 থেকে 1500 ভাগ, আমাকে বার করতে হবে 100-র মধ্যে কত বৃদ্ধি পেয়েছে। তাহলে 100টি উৎপাদনের মধ্যে বৃদ্ধি পেয়েছে কত, 195/1500 × 100। এবার এটা কাটাকাটি করলে দেখছি 45 হচ্ছে। তাহলে এটা আমি কি করলাম, ঐকিক নিয়মে করলাম। এবার কি করব, তৈরাসিক নিয়মে কি দেখা যাক। তৈরাসিক নিয়মে কি করতে হয়, আমি বলেছি দেখতে হয় সম্পর্কটা সরল না ব্যস্ত। আমি তৈরাসিক আগে আমি শিখেছি, ভিডিওটা দেখে নেবে, আমার আগে ভিডিওগুলো সেগুলো দেখে নেবে, আমি তৈরাসিক নিয়ম পড়াইছি আগে। তাহলে তৈরাসিক নিয়ম দেখতে গেলে দেখতে হয় সম্পর্কটা সরল না ব্যস্ত। সরল মানে কি, যদি এদিকটা বাড়লে অপর দিকটাও বেড়ে যায়, অথবা এদিকটা কমালে অপর দিকটা কমে যায়, সেটা হয় সরল। আর ব্যস্ত সম্পর্ক কখন, যখন এদিকটা বাড়লে অপর দিকটা কমে যায়, অথবা এদিকটা কমলে অপর দিকটা বেড়ে যায়, তখন ব্যস্ত সম্পর্ক। আমাকে এবার দেখতে হবে এই সম্পর্কটা সরল না ব্যস্ত। দেখো তোমরা, যে যত আগে উৎপাদন বেশি বোতল হবে, মানে এই দিকটা যখন বেশি হবে, তখন এদিক বৃদ্ধির পরিমাণটাও বেশি হবে, তাই তো? এদিকটা যদি বাড়ে, আগে উৎপাদিত মোট বোতল যদি বাড়ে, উৎপাদন বৃদ্ধির হারটাও তত বেড়ে যাবে, তাই তো? তাহলে এদিকটা যত বাড়ছে, এদিকটাও তত বেশি বাড়ছে। তাহলে এটা সরল সম্পর্ক। সরল সম্পর্কের ক্ষেত্রে অনুপাতটা কি আকার নেয়, এটা অনুপাত এইটা ডবল অনুপাত, এইটা অনুপাত এটা অনুপাতটা শিখেছি, আকার নেয়। মানে এইটা 1500 অনুপাত 100, ডবল অনুপাত 100 অনুপাত 1500 অনুপাত 100, ডবল অনুপাত
195 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। এই দ আকার এটা পরীক্ষায় লেখার দরকার নেই, তোমরা শুধু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এটা ত্রৈরাসিক নিয়মে যদি করতাম অঙ্কটা, আমি ত্রৈরাসিক নিয়মে এর মধ্যে রেখে দিচ্ছি। তাহলে কি লিখতে তোমরা লিখতে যে সরল, এটা যেহেতু সরল সম্পর্ক তাহলে লিখতে সরল সমানুপাতিটি হবে। কি হবে না 1500 অনুপাত 100 ডবল অনুপাত 195 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এবার দেখো তাহলে অতএব 1500 অনুপাত 100 মানে 1500 বাই 100, এটা অনুপাত এটা মানে এটা বাই 100, ডবল অনুপাত মানে সমান 195 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 195 বাই জিজ্ঞাসা চিহ্ন। এবার কি করব, এবার কোণে কোণে গুণ। তাহলে অতএব 1500 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 195 গুণিত 100। ঠিক আছে, তাহলে এবার জিজ্ঞাসা চিহ্ন সমান কি হবে, 1500টা এদিকে গুণ আছে, সমান চিহ্ন ওদিকে পাঠালে ভাগ হয়ে যাবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হবে না 195 গুণিত 100 বাই 1500। ঠিক আছে, এটা হলো। এবার কাটাকাটি করো, এটা 0 0 কেটে গেল, এটা 0 কেটে গেল, 15কে 195 দিয়ে ভাগ করলে 45 হবে, সেটা আগেই বার করেছি, সমান 45। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কি বললো 45। তাহলে এবার লিখে দেবো অতএব উৎপাদন বৃদ্ধি সমান 45%। অথবা আর একটা লিখতে পারো, অথবা এই উত্তরটাও লিখতে পারো, অথবা উৎপাদন বৃদ্ধি শতকরা 45। তাহলে এখানে শতকরা লিখলে এখানে পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার দরকার নাই, অথবা লিখে দিতে পারো উৎপাদন বৃদ্ধি সমান 45%। এটাই সুবিধা হচ্ছে, এখানে অত কথা লেখার দরকার নাই বাবা। আমার অঙ্কতে চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশটা বেশি হয়। চিহ্ন সংকেতের সাহায্যে আরো বড় যখন যাবে তখন দেখবি চিহ্ন সংকেতের সাহায্যে অনেক বড় কথা ছোটভাবে প্রকাশ করা হয়েছে। বড় তোমরা যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ো, ম্যাথে তখন, কিংবা ম্যাথামেটিক্সে অনার্স করো, তখন বুঝতে পারবে যে সংকেত দিয়ে অনেক বড় কথা ছোটভাবে প্রকাশ করা যায়। তাহলে উৎপাদন বৃদ্ধি সমান 45% লেখাটাই আমাদের বুদ্ধিমানের কাজ, যেহেতু আমাদের পরীক্ষা খাতায় সময় বাঁচাতে হবে। ঠিক আছে, এটাই লিখবে। আমি তোমাদেরকে দুটোই দেখে দিলাম, আমি দুটো পদ্ধতিই দেখে দিলাম। একটা হচ্ছে এটা হচ্ছে পদ্ধতি, এটা কি পদ্ধতি, এটা হচ্ছে ঐকিক নিয়ম পদ্ধতি, আর এইটা হচ্ছে ত্রৈরাশি, এটা ঐকিক নিয়মের পদ্ধতি করেছি, আর এটা হচ্ছে ত্রৈরাশিক। ত্রৈরাশিক কি নিয়মে কি না, ত্রৈরাশিক নিয়মটা বলছি দেখতে হবে সম্পর্কটা সরল না ব্যস্ত। যেহেতু সরল না ব্যস্ত দেখার জন্য কি করতে হয়, যে এদিকটা বাড়লে যদি অপর দিকটাও বেড়ে যায়, অথবা এদিকটা কমালে অপর দিকটাও কমে যায়, তখন সরল সম্পর্ক হয়। আমি দেখলাম এদিকটা যদি এদিক যত কমাবো ওদিকটা তত কমে যাবে, তাই এটা সরল সম্পর্ক। সরল সম্পর্কেতে অনুপাতটা কি হয়, দ আকার নাই, মানে এইটা অনুপাত এইটা ডবল অনুপাত 195 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন হবে। সেটাই করছি, 1500 অনুপাত 100 ডবল অনুপাত 195 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। এবার 1500 অনুপাত 100 মানে 1500 বাই 100, ডবল অনুপাত মানে সমান 195 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 195 বাই জিজ্ঞাসা চিহ্ন। এবার কোণে কোণে গুণ করেছি, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান এটা গুণিত এটা বাই 1500, কেটে কুটে 45, এটা 45, এটা 45। তাহলে তোমাদের দুটো নিয়মই করালাম, তোমাদের যেটা সুবিধা হবে সেগুলো তোমরা সেটা করবে। হ্যাঁ, আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, ভিডিওটা লম্বা হয়ে গেছে। আমি পার্ট 2-এ আমি 8 থেকে করাবো, 8 থেকে আমি একটা অঙ্ক ত্রৈরাশিক করাবো, একটার পরে অঙ্কটা ঐকিক নিয়ম করাবো। তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে। ঠিক আছে, ধন্যবাদ।